বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সাদত কলেজ বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী সহ এই মুহূর্তে আমাকে যারা শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মহান রব্বুল পাক আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তিনি আমাদের এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। যদিও আমরা এখনো কোভিড-19 দ্বিতীয় ধাপ সম্মুখীনের হচ্ছি, আমাদেরকে এখনো সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে এবং ছাত্রছাত্রী তোমরা যারা গৃহে অবস্থান করছো তোমাদেরকেও স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে ঘর এবং বাহিরে যাতায়াত করতে হচ্ছে। আমাদেরকে মাস্ক পরিধান করে বাইরে বের হতে হচ্ছে। আমরা অতি দ্রুতই হয়তো সৃষ্টিকর্তার কৃপায় এই করোনা মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হব। তারপরে হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সাদত কলেজ প্রাঙ্গণে একত্রিত হয়ে আবার ক্লাসে হই হুল্লোর মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম অন্যান্য সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় সক্ষম হব, সে আশাবাদ ব্যক্ত করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারি সাদত কলেজ শিক্ষা পরিবারের সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট চর্যাপদ গবেষক প্রফেসর আলিম মাহমুদ স্যার, উপাধ্যক্ষ মৃদুলকান্তি পোদ্দার স্যার, শিক্ষক পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর কামরুজ্জামান সরকার স্যার সহ আমার বিভাগের অন্যান্য সহকর্মীর প্রতি এবং অনার্স সকল বর্ষের শিক্ষার্থী সহ আমাদের আজকের নির্ধারিত পাঠ ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা ধৈর্য ধরে আগামী সময় পর্যন্ত আমাকে শুনবে সকলকে সাধুবাদ জানাচ্ছি। 13-1001 কোডের কোর্স কোডের আমরা জানি যে আমাদের সর্বমোট 4টি বিষয় পাঠ্য, অর্থাৎ এই ডিগ্রি পাস কোর্সের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নির্বাচিত প্রবন্ধ অর্থাৎ 7টি প্রবন্ধ, এরপরেই রয়েছে নির্বাচিত গল্প 7টি গল্প এবং এরপরেই রয়েছে নির্বাচিত কবিতা, সর্বমোট 10টি কবিতা রয়েছে। আমরা প্রত্যেকটি জায়গা থেকেই একটি বা দুটি করে অংশ বিগত ক্লাসগুলোতে শেষ করেছি, অর্থাৎ একটি প্রবন্ধ নিয়ে কথা বলেছি। গত ক্লাসে আমাদের একটি প্রবন্ধ পড়া হয়েছে এবং সেই প্রবন্ধের বিষয় ছিল সভ্যতা সংকট, রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টি। সেই সভ্যতা সংকট প্রবন্ধটি আমরা শেষ করেছি। এরপর আমরা দুটো কবিতা পড়েছি, জীবনানন্দ দাশের বনলতা সেন এবং এরপরে পড়েছি আল মাহমুদের সোনালিকা বিন পাঁচ। তো এই ধারাবাহিকতা আজ আমরা আমাদের যে লাস্ট অপশন অর্থাৎ চতুর্থ অংশ ভাষা শিক্ষা, যেখানে আমাদের 20 নম্বর বরাদ্দ, সেই ভাষা শিক্ষা অর্থাৎ ব্যবহারিক বাংলা বা একটু ব্যাকরণের অংশ, যেটুকু খুব সামান্য অংশ এবং খুব সহজ কয়েকটি বিষয় তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে, যেগুলো আমাদের ব্যক্তিগত এবং দৈনন্দিন জীবনে খুবই কাজে আসে। সেই বিষয়গুলো থেকেই তোমাদের 20 নম্বরের ভাষা শিক্ষা পাঠ্য করা হয়েছে। সেই ভাষা শিক্ষা অংশের মধ্যে যে 4টি অংশ রয়েছে, আবার তার মধ্যে রয়েছে পত্র রচনা, গদ্যরীতি, বাংলা বানানের নিয়ম এবং অনুবাদ। এই 4টি অংশ তোমাদের পাঠ্য। 4টি অংশ থেকেই আমরা জানি যে একটি করে প্রশ্ন উত্তর করতে হয় এবং পূর্ণমান 5। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে খেয়াল করব যে এখানে পত্র রচনা থেকে একটি থাকে, অর্থাৎ পত্র রচনার মধ্যে ব্যক্তিগত পত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায়ী সংক্রান্ত পত্র এবং আবেদনপত্র সহ মানপত্র অন্তর্ভুক্ত রয়েছে। আমরা হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পর এইগুলো বোর্ডের মাধ্যমে হয়তোবা এর স্ট্রাকচার বা গঠনগুলো তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো, পত্র রচনার বিষয়গুলো। এরপরে রয়েছে গদ্য রীতি, যেটা আসলে আমরা বলি সাধু রীতি, চলিত রীতি, অর্থাৎ এই জিনিসটাই আমাদের অনেক বেশি ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি, অর্থাৎ সেই ক্লাস 1 2 3 4 5 থেকেই এরকম একটি বিষয়। সেই সাধু চলতির মিশ্রণ, সাধু চলতি ভাষার পার্থক্য, সাধু থেকে চলিত রীতিতে রূপান্তর, চলিত থেকে সাধু রীতিতে রূপান্তর, ভাষার শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, এই যে বিষয়গুলো, এগুলো আমরা এই গদ্যরীতি থেকে শিখবো। এরপরে রয়েছে বাংলা বানানের নিয়ম, অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃক যে বাংলা প্রমিত বানানের নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরাও শিখব। আমরা জানি যে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় এইখান থেকে একটা প্রশ্ন আসে যে 5টি
প্রমিত বাংলা বানানের বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো, বা এর ভিতর থেকে প্রশ্ন আসে প্রতিবর্ণীকরণ কি, বা 5টি প্রতিবর্ণীকরণের নিয়ম লিখো, বা বাংলায় হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ, এগুলোর ব্যবহারের 5টি নিয়ম দেখাও। এরকম নত্যবিধান সত্যবিধান, এরকম খুব ছোট ছোট করে 4টি 5টি করে এরকম লাইন লিখতে হয়, এবং এটি যেহেতু ব্যাকরণ অংশ এবং খুব সহজেই এখানে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। এবং এরপরেই রয়েছে আমাদের অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এটি আসলে চর্চার বিষয়। মানে শব্দভাণ্ডার যত বেশি আয়ত্ত করবে তার তত বেশি দক্ষতা সেখানে অর্জিত হবে, এবং খুব সহজেই সে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদটা করতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের ভাষা শিক্ষার যে 4টি অংশ আমরা কথা বললাম, এবং এর মধ্যেই আমরা বলেছিলাম যে এই পত্র রচনা অংশটি আমরা ক্লাসে শিখব, এবং আমরা ইতিপূর্বে আমরা কিছু শিখেছি। এরপরে রয়েছে আমাদের গদ্য রীতি। এই গদ্য রীতির মধ্যে আমরা 3টি জিনিস পাই, সাধু রীতি, চলিত রীতি এবং আঞ্চলিক রীতি। এবং এই মূলত 3টি রীতি আমাদের মানে ভাষার প্রধান মাধ্যম। এর মাধ্যমে আমরা শিখি। আমরা সাধারণত আমাদের ভাষাটাকে 2টো ভাগে ভাগ করি, মৌখিক ভাষা এবং লৌখিক ভাষা, অর্থাৎ লেখ্য ভাষা, কথ্য ভাষা। সহজ বাংলায় বললে সেখানে আমরা এই লেখার ভাষাটাকে আমরা 2টো ভাগে ভাগ করি, সাধু রীতি এবং চলিত রীতি। এবং মৌখিক ভাষাটাকে আমরা বলি যে এর মধ্যে আরেকটা জিনিস আসবে, সেটা হলো চলিত ভাষা বা আঞ্চলিক ভাষা। চলিত ভাষা এবং আঞ্চলিক ভাষা অর্থাৎ আমরা আমাদের সাধু এবং চলিত রীতির বাইরেও আমরা আমাদের যে অঞ্চলভেদে যে ভাষাটা ব্যবহার করতেছি প্রত্যেকটা অঞ্চল জুড়ে, সেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলতেছি। সেই ভাষাটার একটা গুরুত্ব রয়েছে। এর বাইরে একটা ভাষা রয়েছে, সেটা হলো উপভাষা। যাই হোক, আমাদের আজকের পাঠ্যের বিষয় হলো আমরা এই গদ্য রীতি থেকে মোটামুটি সাধু এবং চলিত ভাষারীতির যে পার্থক্য, সেটা যদিও আমরা সবাই জানি, তারপর পূর্বে বলে নিয়েছি যে হয়তোবা মনে হতে পারে এগুলো আমরা সবাই জানি, তারপরও যেহেতু পরীক্ষার বিষয় এবং পরীক্ষায় আসে সবসময় 5টি নিয়ম আসে চলিত রীতি থেকে বা সাধু রীতি থেকে চলিত রীতিতে প্রবর্তনের 5টি নিয়ম, বা অবশ্যই বলা থাকে যে সাধু রীতি এবং চলিত রীতির 5টি পার্থক্য লিখো 5 নম্বরের জন্য। তো আমাদের যেহেতু এটি একটা অংশই, আমাদের অবশ্যই আমাদের জানা থাকা সত্ত্বেও আমাদের আরেকটিবার জানতে হবে বা পড়তে হবে, বা পুরনো পাঠটাই আমাদেরকে নতুন করে তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই পাঠের অবতারণা। তো সাধু রীতি এবং চলিত রীতি, এই আমরা জানি যে সাধু রীতি সেই প্রাচীনকালের ধারণা, মধ্যযুগের ধারণা। এই চলিত রীতি বা আধুনিক যুগ শুরু হওয়ার পরে মূলত এই চলিত রীতির প্রবর্তন হয়েছিল সে 1801 সালে, যখন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ প্রবর্তনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু। বাংলা ভাষা ও সাহিত্যের লোকজন আমরা যারা, তারা জানি যে মধ্যযুগে সবই ছিল গদ্য, এবং তৎপূর্বে আধুনিক যুগের পূর্বে সবই সাধু ভাষায় লিখিত হতো এবং পদ্য আকারে লিখিত হতো। তো সেই আধুনিক গদ্যের যে রূপকার যারা, অর্থাৎ রামমোহন রায়, অক্ষয়চন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে হলো প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, ভবানীচরণ, এদের হাত দিয়ে যে আধুনিক গদ্যের প্রচলন শুরু হলো, সেখান থেকেই মূলত আমাদের এই চলিত রীতির শুরু। এবং এটি এই আমরা বর্তমানে যে প্রমিত শুদ্ধ ভাষায় কথা বলছি, এটি কিন্তু আধুনিক কালের সৃষ্টি। যাই হোক, এই সাধু ভাষা যেটা পূর্বে ছিল, বই পুস্তক আমরা দেখেছি, বা ইদানিং কিছু লেখক সাহিত্যিকের লেখায় আমরা এই সাধু ভাষার রীতিটাকে আমরা দেখতে পাই, যদিও বর্তমানে এর প্রচলন নেই, অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। সেই সাধু রীতি এবং চলিত রীতির যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলোকে আমরা এখন জানবো, এবং এগুলোকেই মূলত পরীক্ষার খাতায় এর মধ্যে থেকে যে কোনো যে 5টি মনে থাকবে উদাহরণ সহ আমরা লিখে দিয়ে আসব। তো বলা হচ্ছে যে সাধু ভাষা হলো তৎসম শব্দবহুল, অর্থাৎ এই যে ভাষার যে শব্দ ভাণ্ডার, যে শব্দ ভাণ্ডারকে আমরা 5টি ভাগে ভাগ করে থাকি, যেমন তৎভব, অর্ধতৎভব বা অর্ধতৎসম বলি আমরা, এরপর দেশি এবং বিদেশি। এই যে কয়েকটি ভাগে ভাগ করলাম, এই শব্দগুলোর মধ্যে
প্রাচীন সংস্কৃত ভাষাটাকে বলা হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ এই সাধু ভাষাটা হলো সেই প্রাচীন সংস্কৃত বা তৎসম শব্দের আধিক্যে ভরপুর। যেমন আমরা যদি উদাহরণ দিই তাহলে বলবো হস্ত, মস্তক, চন্দ্র, অরণ্য। এখন এই সাধু ভাষাগুলো বর্তমানে চলিত রীতিতে কি হয়ে গেছে, অর্থাৎ চলিত ভাষায় এই শব্দগুলো পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ যেখানে আমরা দেখলাম সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, সেখানে চলিত ভাষায় অবশ্যই তদ্ভব দেশি এবং বিদেশি শব্দের ব্যবহার বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই শব্দগুলো পরিবর্তিত হয়ে চলিত ভাষায় হয়ে গেছে। হস্ত হয়ে গিয়েছে হাত, মস্তক হয়ে গিয়েছে মাথা, চন্দ্র হয়ে গিয়েছে চাঁদ, এবং সেই অরণ্য হয়ে গিয়েছে বন। অর্থাৎ এই যে শব্দ ভাণ্ডারের যে পরিবর্তন সেটি আমরা খেয়াল করলাম। এরপর তৃতীয়ত আমরা দেখব যে সাধু ভাষায় সর্বনাম পদ যেগুলো আছে বাংলা ভাষায়, সেই সর্বনাম পদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হচ্ছে। আর চলিত ভাষায় সেই সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ কিন্তু ব্যবহৃত হয়। যেমন যদি আমরা একটু উদাহরণ দিই, সর্বনাম পদ বলতে আমরা কোনগুলো বুঝি, যেমন তাহার, যাহার, তাহাদের, এই যে বিষয়গুলো, এগুলো সাধু ভাষায় এরকম দীর্ঘ রূপ ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে কি করছি আমরা, এই সর্বনাম পদগুলোকে সংক্ষিপ্ত করছি। তাহারকে বলছি তার, যাহারকে বলছি যার, এবং তাহাদেরকে বলছি তাদের। এই যে সামান্য পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য, এরকম পার্থক্য এর পরবর্তীতেও আছে। যেমন তৃতীয়ত যদি আমরা বলি যে সাধু ভাষায় ক্রিয়াপদও পূর্ণরূপে ব্যবহৃত হয়, দীর্ঘ রূপটা ব্যবহৃত হচ্ছে। কিন্তু চলিত ভাষায় এসে আমরা কি দেখছি, ক্রিয়ারূপটা সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হচ্ছে। যেমন সাধু ভাষার ক্রিয়ারূপ যেমন করিয়া, করিতেছি, করিয়াছিলাম, দেখিয়াছি, দেখিয়াছি, দেখিয়াছিলাম, খাইয়াছি, খেয়েছিলাম, খাইয়াছিলাম, এরকম। ঠিক সেই ক্রিয়াপদটি চলিত ভাষায় এসে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হচ্ছে। যেমন করে, করেছি বা করেছিলাম, এরকম সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক সাধু ভাষার যদি আমরা অপর একটি বৈশিষ্ট্য আলোচনা করি তাহলে দেখব এই সাধু ভাষাটা হলো গুরু গম্ভীর, মন্থর, এবং এটা একটা কৃত্রিম ভাষা। এবং বলা হচ্ছে যে এর বিপরীতে চলিত ভাষাটা খুবই সহজ সরল, এটা গতিশীল, এবং এটা কৃত্রিমতা বর্জিত। অর্থাৎ এই সাধু ভাষায় কথোপকথন, বক্তৃতা এবং নাটকের সংলাপ যথেষ্ট অনুপযোগী। কিন্তু চলিত ভাষায় আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথন, বক্তৃতা বা নাটকের সংলাপের ক্ষেত্রে এই চলিত ভাষাটা খুবই উপযোগী। এটিও একটি অন্যতম পার্থক্য। বা আমরা যদি আসলে প্রশ্নটাকে অন্যভাবে বলি যে সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বৈশিষ্ট্য আকারে আমরা বলে যাচ্ছি। অর্থাৎ একই সাথে সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য আমরা যেরকম নিরূপণ করছি, সেই সাথে সাধু এবং চলিত ভাষার পার্থক্য কিন্তু আমরা বলে যাচ্ছি। এবং পরীক্ষায় আরেকটি জিনিস আসে, সেটি হলো যে সাধু রীতি থেকে চলিত রীতিতে পরিবর্তন করার 5টি নিয়ম লিখতে বলা হয়। এই পার্থক্য এবং বৈশিষ্ট্যের মধ্যে আসলে এই নিয়মগুলো রয়ে যাচ্ছে। অর্থাৎ একই জিনিসই 3ভাবে আসতে পারে। এরপর আমরা দেখব যে এই যে কৃত্রিম সাধু ভাষা, যেটা আসলে প্রাচীন সংস্কৃত ভাষায় নিয়ম অনুসারে চলে আসছে, এই সাধু ভাষাটা আসলে ব্যাকরণ অনুসারী, সেই প্রাচীন সংস্কৃত ব্যাকরণ অনুসারী এবং সম্পূর্ণ সংস্কৃত ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত এবং সুনির্ধারিত। এর কোনো পরিবর্তন, পরিমার্জন আসলে সম্ভব না। কিন্তু দেখব যে এই চলিত ভাষার যে পদবিন্যাস বা ব্যাকরণ, এটা আসলে সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট নয়। কারণ হলো এটা হলো ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম অনুসারে চলা সম্ভব নয়, কারণ ভাষা নিয়ত পরিবর্তনশীল। এই কারণে চলিত ভাষাটা সবসময় পরিবর্তনের অংশ হিসাবে চলে যাচ্ছে। আমরা দেখব যে যেটা বললাম আসলে যে সাধু ভাষার পদবিন্যাস যেটা আমরা বলি, অর্থাৎ সেই এসওভি বাক্য গঠন বা পদবিন্যাস, সেই পদবিন্যাসটাও কিন্তু সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। কিন্তু অপরপক্ষে খেয়াল করব যে চলিত ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত নয়। ওই যে বলেছি যে এই চলিত ভাষাটা নিয়ত পরিবর্তনশীল,
এবং এটিও একটি বৈশিষ্ট্য, অর্থাৎ সাধু ভাষা অপরিবর্তনশীল এবং চলিত ভাষা পরিবর্তনশীল, এটিও একটি প্রধান পার্থক্য। বলা হচ্ছে যে সাধু ভাষায় অনুসর্গ রয়েছে এবং এই অনুসর্গের যে তৎসম রূপ সেটি কিন্তু আমরা দেখতে পাই, অর্থাৎ অনুসর্গ দুই ভাষায় ব্যবহৃত হচ্ছে, কিন্তু অনুসর্গের তৎসম রূপ দেখতে পাচ্ছি সাধু ভাষায়, আর চলিত ভাষায় দেখতে পাবো আমরা তদ্ভব রূপটাকে। অর্থাৎ তৎসম রূপ কোনগুলো, যেমন আমরা বলি হইতে, দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো হলো তৎসম অর্থাৎ অনুসর্গ। ঠিক আমরা যদি চলিত ভাষায় অনুসর্গ বলি, অর্থাৎ অনুসর্গ বলি, তাহলে হইতে থেকে হয়ে যাচ্ছে হতে, দিয়া, দ্বারা দিয়া, দ্বারাকে পরিবর্তিত করে আমরা লিখছি দিয়ে, এরপরে অপেক্ষার জন্য বলতেছি জন্যে, অথবা বলতেছি যে চেয়ে, এরকম আর কি। অর্থাৎ এই অনুসর্গের তৎসম রূপ ব্যবহৃত হচ্ছে সাধু ভাষায় এবং অনুসর্গের তদ্ভব রূপটা ব্যবহৃত হচ্ছে আধুনিক চলিত ভাষায়। আচ্ছা, এরপরে অব্যয় পদ নিয়ে আমরা যদি একটু কথা বলি, অর্থাৎ সাধু ভাষায় যে অব্যয় পদের ব্যবহার রয়েছে সেখানেও আমরা দেখব যে তৎসম শব্দের ব্যবহারটা অনেক বেশি। অর্থাৎ সাধু ভাষায় যে তৎসম রূপ, অব্যয়ের তৎসম রূপ কেমন, সেটা হলো যেমন যদ্যপি, তথাপি, বরঞ্চ, এরকম বিষয়গুলো আমরা লিখে থাকি বা আমরা দেখে থাকি পাঠ্যপুস্তকগুলোতে। কিন্তু যখন সেটা চলিত ভাষায় ইদানিংকালে ব্যবহৃত হচ্ছে, সেই অব্যয় পদের আমরা তৎসম রূপ না দেখে কিন্তু তদ্ভব রূপটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মূল জিনিসটা ঠিকই থাকছে, অর্থাৎ তৎসম রূপটা সবসময় চলিত ভাষায় গিয়ে তদ্ভব রূপে পরিবর্তিত হচ্ছে। যেমন এই যদ্যপিকে যদি আমরা বলতেছি এখন যদি, ঠিক তথাপিকে বলতেছি আমরা তবু, এবং এই যে বললাম বরঞ্চ, এটা এখন সংক্ষিপ্ত রূপ হয়ে যাচ্ছে বরং। এরকম আমরা তৎসম রূপের তদ্ভব রূপটা চলিত ভাষায় দেখতে পাচ্ছি। ঠিক সেরকম সাধু ভাষায় স্বর সঙ্গীতে এবং অভিশ্রুতিজনিত যে স্বরধ্বনিগুলো রয়েছে, সেই স্বরধ্বনির পরিবর্তন আমরা কিন্তু খুব কম দেখতে পাই, অর্থাৎ সাধু ভাষায়। যেমন বিলাতি, মূলা, শুনিয়া, করিয়া ইত্যাদি, এগুলো হলো সাধু ভাষায়। ঠিক একই রকম ভাবে এই বিষয়গুলো স্বর সংগতি এবং অভিশ্রুতজনিত স্বরধ্বনির যে পরিবর্তন, এটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে চলিত ভাষায়। অর্থাৎ সাধু ভাষায় যে পরিবর্তনটা খুবই কম, আর এই অভিশ্রুতি এবং স্বর সংগীতজনিত স্বর ধ্বনির পরিবর্তনটা চলিত ভাষায় অনেক বেশি হয়ে যাচ্ছে। যেমন আমি যদি উদাহরণ বলি, বিলাতি থেকে হয়ে যাচ্ছে বিলেতি, মূলার থেকে মূলো, সোনার থেকে শুনো, এরপরে যেমন শুনিয়ার থেকে শুনো, কোরিয়ার থেকে করে, এই যে এরকম পরিবর্তনটা অনেক বেশি চলিত ভাষায়। এরপরে বলা হচ্ছে আরেকটি বিষয় আমরা ছোটবেলায় পড়ে আসছি, যে সাধু ভাষা হলো গুরু গম্ভীর, আমরা বলেছিলাম। ঠিক সেরকম এই ভাষার যে গাম্ভীর্য, সেটা কিন্তু সাধু ভাষায় আমরা দেখতে পাই। ঠিক যেরকম সাধু ভাষায় সন্ধি এবং সমাসের প্রয়োগটা কি অধিক, সাধু ভাষায় আমরা খেয়াল করব সন্ধি সমাসের প্রয়োগ অনেক বেশি। ইদানিংকালে আমরা কি করি চলিত ভাষায়, সেই সাধু এবং চলিত ভাষার যে সন্ধি এবং সমাসের যে প্রয়োগটা, সেটা কিন্তু আমরা ভেঙে দিচ্ছি। অর্থাৎ চলিত ভাষায় গিয়ে আমরা ভেঙে দীর্ঘ করে লিখছি। ঠিক যে ভাব গাম্ভীর্যটাকে সাধু ভাষার আমরা ভেঙে দিচ্ছি। সাধু ভাষায় যেমন আমরা বলে থাকি যে সচ্চরিত্র, সেটাকে আমরা চরিত্র ভাষায় লিখতেছি চরিত্রবান। সাধু ভাষায় বলতেছি আমরা সজ্জন, চলিত ভাষায় সেটা চলে আসছে সুজন। ঠিক সাধু ভাষায় বলতেছি আমরা কুজ্জটিকা, এরকম একটা ভাব গাম্ভীর্য চলে আসে। এখন আমরা বলতেছি সেটাকে কুয়াশা চলিত ভাষায়। ঠিক সেরকম আমরা বলি হলো সাধু ভাষায় দেখতে পাই রাজাজ্ঞা, বর্তমানে সেটা ভেঙে আমরা লিখি রাজা আর আজ্ঞা। আছে হলো ভ্রাতা ভগ্নী, আমরা বলি ভাইয়ের বোন। এই যেরকম ভেঙে যে সরলীকরণ, ভাব গাম্ভীর্যটাকে ভেঙে একটি সরল অবস্থায় নিয়ে যাওয়া, এটা কিন্তু সাধু ভাষার থেকে চলিত ভাষায় এখন অহরহ বা হরহমেশাই ঘটছে। ঠিক সেরকম আমরা পড়ে আসছি যে সাধু ভাষাটা কি, এটা হলো সুদীর্ঘ অতীতের একটা ঐতিহ্য, অর্থাৎ একটা ঐতিহ্যের অধিকার এবং পুরনো বৈশিষ্ট্যমণ্ডিত সাধু ভাষাটা। ঠিক এর বিপরীতে হলো
চলিত ভাষা, অর্থাৎ এটা সুদীর্ঘ ঐতিহ্যের অংশ নয়, এটা খুব কম সময়ের সৃষ্টি, আধুনিক কালের সৃষ্টি, খুব অল্প কয়েকশো বছর যাবত। অর্থাৎ সেই এবং এটা কিন্তু সেই প্রাচীন সংস্কৃত বৈশিষ্ট্য ধারণ করে না, এটা সম্পূর্ণ চলিত ভাষাটা সম্পূর্ণ আধুনিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক। বললাম আমরা যে সাধু ভাষা যে আভিজাত্য ধারণ করে, চলিত ভাষা কিন্তু আভিজাত্যহীন, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। ঠিক সাধু ভাষাটা যেরকম আমরা বলেছি যে আঞ্চলিক প্রভাবমুক্ত এবং সর্বজন গ্রাহ্য, এবং এই যে আঞ্চলিক ভাষার যে ধারণা, এটা কিন্তু সম্পূর্ণ আধুনিককালে, এবং এই জন্যই বলছি যে চলিত ভাষা আঞ্চলিক প্রভাবমুক্ত, কারণ আমরা এক একজন এক এক অঞ্চলের মানুষ এক এক রকম আঞ্চলিক ভাষায় কথা বলি। আমরা টাঙ্গাইলবাসী, আমরা আমাদের টাঙ্গাইলের নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে, টাঙ্গাইলা ভাষা বলে যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এই আধুনিককালে চলিত ভাষা আমরা দেখতে পাবো। অর্থাৎ চলিত ভাষাটা আঞ্চলিক প্রভাবমণ্ডিত এবং এটা সর্বজন গ্রাহ্যতাবিহীন। মোটামুটি আমাদের এই ছিল মূল পার্থক্য। এর বাইরেও আরো অনেক পার্থক্য, ছোট ছোট পার্থক্য আমরা দেখব। তো যদি পরীক্ষায় আসে কখনো, তাহলে আমরা এই 10-15টা পার্থক্য থেকেই কিভাবে সাধু ভাষা থেকে চলিত ভাষায় লেখার নিয়ম যদি 5টি আসে, তাহলে ওই তো তৎসম শব্দবহুল বা সর্বনাম পদের পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ, ক্রিয়ারূপের পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ, এরপরে হলো এই যে অনুসর্গের তৎসম রূপ, তারপর হলো অব্যয় পদের তৎসম রূপ, বা স্বরসংগতি বা অভিশ্রুতির যে পরিবর্তন, একটা মানে আধিক্য আছে আর একটাই নাই, এরকম ব্যাকরণিক 4-5টি নিয়ম আমরা দেখিয়ে দেব। উদাহরণ 1টি বা 2টি করে দিলেই হয়ে যাবে। আর যদি এমনি পার্থক্য নিরূপণ করতে হয়, তাহলে আমরা বক্সের মধ্যে 5টি-7টি বৈশিষ্ট্য বা পার্থক্য আমরা দেখাবো, ছোট ছোট পার্থক্য যেগুলো বললাম। এরকম ভাবে আসলে আমরা আমাদের যে সাধুচলিত ভাষার যে পার্থক্য, সেই পার্থক্য কিন্তু আমরা নিরূপণ করতে পারবো। বলা হচ্ছে যে এই যে গদ্যরীতি মধ্যে আমাদের যে সাধুচলিত এবং আঞ্চলিক ভাষার কথা আমরা বললাম, যে পৃথিবীর অধিকাংশ ভাষায় কি দুটো রীতি আমরা দেখতে পাই, অর্থাৎ দুটো যে মূল রীতি। আমরা যদি সারমর্মে যাই আজকের পাঠে, তাহলে দেখব যে একটি মৌখিক ভাষা, যে ভাষাটা আমরা কথা বলছি, আর একটি হলো লেখার ভাষা বা লৌখিক ভাষা। অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি বা শব্দ সমষ্টি আমরা বলছি, এটাকে আমরা বলবো মৌখিক ভাষা। এবং মনের ভাব প্রকাশের জন্য কিছু ধ্বনিকে প্রতীকের সাহায্যে সুনির্দিষ্টভাবে লিখিত যে রূপ দিচ্ছি আমরা, সেটাকে আমরা বলছি লৌখিক ভাষা বা লেখার ভাষা। অনেক সময় ভাইভা বোর্ডে এরকম খুব সহজভাবে প্রশ্ন করা হয় যে মৌখিক ভাষা কি, লৌকিক ভাষা কি, পৃথিবীর ভাষাগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে, এরকম। তো এই যে মৌখিক এবং লৌকিক দিক, মানে মুখের ভাষা এবং লেখার ভাষা, এই দুটো রীতির কথা বললাম, এটি হলো সর্বজন স্বীকৃত। এর বাইরেও, অর্থাৎ স্ট্যান্ডার্ড বা আদর্শ চলিত রীতি নামে আরেকটি বিষয় আছে, এটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড কলিকুয়াল স্টাইল বা লোকাল কলিকুয়াল স্টাইল, অর্থাৎ আঞ্চলিক কথ্য রীতি। এই দুটির আবার একটি ভাগ আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে বাংলা ভাষাটাকে আমরা মূল দুটা দাগে ভাগ করলাম, লৌকিক রীতি এবং মৌখিক রীতি, অর্থাৎ লেখার ভাষাটা চলে গেল 2 ভাগে ভাগ হয়ে, একটা হলো সাধু ভাষা, একটা চলিত ভাষা। এবং এই যে মৌখিক ভাষাটা, এই মৌখিক ভাষাটাকে আমরা 2টি ভাগে ভাগ করলাম, একটা হলো স্ট্যান্ডার্ড কলিকুয়াল স্টাইল অর্থাৎ চলিত রীতি, আর একটা হলো স্ট্যান্ডার্ড রিটেন ফর্ম লোকাল কলিকুয়াল স্টাইল বা আঞ্চলিক কথ্য বা উপভাষা। অর্থাৎ এই ছকটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভাষা মূলত বাংলা ভাষাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, লৌকিক ভাষা, মৌখিক ভাষা। লৌকিক ভাষাটা, লেখার ভাষাটা আবার 2 ভাগে বিভক্ত, সাধু ভাষা, চলিত ভাষা। এবং মৌখিক ভাষাটা আবার 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটি হলো চলিত ভাষা বা চলিত রীতি, আর একটা হলো আঞ্চলিক কথ্য বা উপভাষা। এই সহজ বিষয়টা আমাদের মাথায় রাখলেই মোটামুটি আমাদের এই গদ্য রীতির পাঠটা পড়া শেষ হবে। আশা করি তোমরা এই স্বল্প সময়ের মধ্যেও এই গদ্য রীতির সাধুচলিত এবং আঞ্চলিক ভাষার বিষয়গুলো বুঝতে পেরেছ, এবং সাধুচলিত ভাষার যে বৈশিষ্ট্য, সেই সাথে পার্থক্য, এবং সাধু ভাষা রীতি থেকে চলিত ভাষা রীতি মানে কিভাবে রূপান্তর করা যায়, তার কিছু নিয়মাবলী আমরা খুব সহজভাবে বলার চেষ্টা করলাম। এর বাইরে যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। সে পর্যন্ত
তোমরা বাড়িতে অবস্থান করবে। সরকার নির্দেশিত করোনা মহামারী প্রতিরোধের যে নির্দেশনাবলী রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। নিজের সুরক্ষা মানে আগে প্রাধান্য দিবে, সেই সাথে পরিবারকে সুরক্ষিত রাখবে। এবং যেহেতু শীতকাল, আমাদের আরও 2 মাস সাবধানতা খুব ভালোভাবে অবলম্বন করতে হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। বাসায় বসে তোমাদের প্রত্যাহিক কর্মকাণ্ডের বাইরে আমাদের এই অনলাইন ক্লাস এবং তোমাদের ব্যক্তিগত অন্যান্য পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাবে। এবং সর্বোপরি সরকারি সাদত কলেজ এবং সাদত কলেজ পরিবারের সকল সদস্য এবং ছাত্রছাত্রী যারা আছে সকলের জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করবে আমরা যে সকলের জন্য ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।